প্রত্যেকে শ্রদ্ধা জানাই। আজ একটা বিশেষ দিন, অটল বিহারী বাজপেয়ী আজকের দিনেই তিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন। এই দিনটি ভারত সরকার বিশেষভাবে পালন করছেন। সঙ্গে সঙ্গে আমাদের ইনস্টিটিউটের মধ্যেও আমরা দিনটিকে পালন করছি। এই এক বিশেষ ব্যক্তিত্ব, এনার জন্মদিনটাকে ভারতবর্ষ সুশাসন দিবস হিসেবে চিহ্নিত করেছেন। এই জন্মদিনকে কেন্দ্র করে আমরা বিশেষ অনুষ্ঠান করব, পদযাত্রা করব এবং 1-2 দিনের মধ্যেই আমাদের অনুষ্ঠান সূচি ঘোষণা করব। সুশাসন ছাড়া কোনো জাতি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে পারে না, কোনো দেশ ডেভেলপমেন্ট হতে পারে। এই দিনটির উপরে আমরা বিশেষ ধরনের অনুষ্ঠান করব। আপনারাও আপনাদের উপদেশ দিন, আমরাও একটা চিন্তা ভাবনা করি কিভাবে এই দিনটাকে আমরা অ্যাওয়ারনেস করতে পারবো সাধারণ মানুষের মধ্যে, তেনার জীবনীকে তুলে ধরা এবং তার সঙ্গে সঙ্গে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রগুলি যতটি আছে সেই জায়গায় প্রতিষ্ঠিত করি এবং আমরা যারা আছি তারা নিজেরা সুশৃঙ্খল হন। আজকে 2টি বিষয়ে আলোচনার জন্যে আমরা এখানে জড়ো হয়েছি। 4টা অবধি আমরা আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম এক দুনিয়া এবং এই প্ল্যাটফর্মের 7টি উইংসের মধ্যে একটা বিশেষ উইংস এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম, সেই সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এক দুনিয়া প্ল্যাটফর্ম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ভাবনা, অন্তোদয় ভাবনা, এই ভাবনাটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সহায়তা করবে। ভাবনাটা হচ্ছে অন্তোদয় ভাবনা সমাজের লাস্ট প্রান্তের মানুষটি বা গরিব মানুষটির কাছে সমস্ত ধরনের পরিষেবা সুন্দরভাবে পৌঁছে দেওয়া। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তিনি 2টি নীতি বা আদর্শের কথা বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। এক হচ্ছে অন্তোদয় ভাবনা আর একাত্ম মানববাদ, যেটা আমরা এনজিও যারা করি যাদের মোটোর মধ্যে চলে আসা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমরা বলছি এইটাতে অনেক কনফিউশন, অনেক জিজ্ঞাসা চিহ্ন থাকে, আমরাটা কারা, এটা একটা বিশ্লেষণের খুব দরকার আছে বলে অন্তত আমার কর্মীদেরও জানা দরকার, সঙ্গে সঙ্গে আগত সকলের জানার দরকার আছে। ভারতের সংবিধান অনুসারে রাষ্ট্রটি পরিচালিত হয়। রাষ্ট্রের মেন যে চালিত শক্তি সেটি নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। ভারত সরকার কার দ্বারা পরিচালিত হবে এবং সেই ব্যক্তিটি কোন নীতির উপর দাঁড়িয়ে কোন সংগঠনটি আছে তার উপর পরিচালিত হবে, এটি নীতি নির্ধারণ করেন জনগণ ডাইরেক্ট ভোটাধিকার মধ্য দিয়ে নির্বাচিত হন। আমার ভাষায় গার্জেন ঠিক করেন। একইভাবে রাজ্যকে পরিচালনার জন্য গার্জেন ঠিক করেন। এই ঠিক করার বিষয়ে আইনগতভাবে আমাদের কোনো ভূমিকা নাই। ভারতের সংবিধান অনুসারে এনজিওর কি রোল? এনজিওর রোল হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্টে অংশগ্রহণ করা। রাষ্ট্র চালানোর দায়িত্ব যখন বিভিন্ন প্রধানমন্ত্রী বা রাজ্য চালানোর দায়িত্ব মুখ্যমন্ত্রী এবং তেনাদের সদস্যদের, তখন প্রভাবিত বা প্রসারিত করার ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে আমাদের কোনো অবদান থাকবে না। কিসে আমরা অংশগ্রহণ করব? মানুষের উপকার হচ্ছে যে কাজগুলি, সেইগুলিতে আমরা অংশগ্রহণ করতে পারি। এই সোশ্যাল ডেভেলপমেন্ট কথাটা অনেক বড় ভাস্ট। এর মধ্যে এক একটি এনজিও বা এক একটি সংস্থা এক একটি দিক বেছে নেয়, যেটাকে প্রায়োরিটি দিয়ে তারা ডেভেলপমেন্টটা করে। প্রথম দিকে আমরা এডুকেশনটা বেছে নিয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে কিছু লাইভলিহুডের প্রজেক্ট
পরবর্তীকালে আমরা মেডিকেলটা বেছে নিয়েছি। আমরা তিনটের উপরে এই মুহূর্তে কাজ করছি: এডুকেশন, হেলথ, লাইভহুডের বিভিন্ন প্রজেক্ট। আমরা যেগুলো বুঝতে পারি এবং আমাদের মোটর সঙ্গে মনে হয় অ্যাডজাস্ট আছে, সেইগুলোতে আমরা অংশগ্রহণ করি, বাকিগুলো আমরা বিরত থাকি। আমাদের সমালোচনা করার কোনো রাইট নেই আইনগতভাবে, কারণ এইটা আমাদের রোল নয়, আমাদের মোটো নয়। সেই কারণেই আমরা প্রচার মাধ্যমের যে উইংসগুলোকে খুলেছি, সেইগুলো আমরা শুধুমাত্র ইতিবাচক দিকটা তুলে ধরা ছাড়া আমাদের মোটোতে আমরা করতে পারি না। সেই জন্য এটাকে আইনি রূপ আমরা এইভাবে দিয়েছি, ইতিবাচক বার্তা ফাউন্ডেশন। কোনো কিছু করতে হলে সেটা একটা আইনগত পেপার লাগে, এটা হচ্ছে পেপার। এরপরে প্ল্যাটফর্ম, যার মধ্য দিয়ে প্রচার প্রসার করতে চাইছি, ওয়ার্ল্ডব্যাপী ছড়িয়ে দিতে চাইছি, সেটি হচ্ছে এক দুনিয়া প্ল্যাটফর্ম। ফেসবুক বা আদার্স যেমন একটি করে প্ল্যাটফর্ম, এটাও একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের ফিচার্স বা বৈশিষ্ট্য বেশ কিছু আছে, সেগুলো আমি পরবর্তীকালে তুলে ধরছি। তাহলে আমরা প্রত্যেককে এই প্ল্যাটফর্মে কিভাবে অংশগ্রহণ করব? আমরা এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করব, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অংশগ্রহণ করব, যেভাবে অন্য সাইটগুলোতে করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুব সহজ, সেটা আমার টেকনিক্যাল স্টাফ সবাই দেখিয়ে দেবে, আপনারা করে নেবেন। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি 7টি পরিষেবা এখান থেকে ফ্রিতে পাবেন: হেলথ, ট্যুরিজম, এডুকেশন, বিভিন্ন সরকারি প্রজেক্ট, ফর্ম ফিল আপ এবং লাইভহুডের বেশ কিছু ধরনের প্রজেক্ট। 7 রকম আপনারা এখানে বিনা পয়সায় ফেসিলিটিটা পাবেন। আপনার কাছে আমি কি এক্সপেক্ট করছি? প্রতিদিন আপনি একটি পৃথিবীটি কত সুন্দর এই সম্বন্ধে লেখা, ছবি, আবৃত্তি, গান দিন। নেক্সট প্রজন্মকে মানুষ করতে হবে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ করতে চাইছি। সে শুধু দেখুক পৃথিবীটা কত সুন্দর, বলে এইটুকু বাচ্চা কারো কথা শুনছে না, ওর মতো করে চলে। ওর মেন্টাল তখন এই জায়গায় চলে এসছে, পৃথিবীটা খারাপ, কারো মতে চলে যাবে না, আমি আমার মতে চলব। এবং ছেলে মেয়ে নেগেটিভিটির মধ্যে চলে যায়, তার পজিটিভ পাওয়ার কোনো সুযোগ নাই। তাই সোশ্যাল দায়বদ্ধতায় আমাদের ট্রাস্টের এটা একটা উইংস, যার মধ্য দিয়ে আমাদের অর্জিত অর্থের কিছুটা সোশ্যাল দায়বদ্ধতায় এটা আমরা ব্যয় করি। এটা আমাদের মানসিক খিদে। পজিটিভ খবর গ্রাম বাংলায় একেবারে অন্তোদয় মানুষ কি করে পাবে, কি করে তারা পরিষেবা পাবে, তার একটা রূপরেখা আমরা ক্লিয়ারভাবে তৈরি করেছি। ইতিমধ্যেই এই কর্মসূচি করার জন্য আমরা 3 বছর ধরে অহরহ পরিশ্রম করছি। 2টি জায়গায় 2টি ধরনের গভর্নমেন্ট ছিল, তাই কাজটা আমরা খুব সাইলেন্সই করছিলাম। 2টি জায়গায় 2টি গভর্নমেন্টের ক্ষেত্রে একটা কাজ করার অসুবিধা হতে পারে, এই ভাবনার উপরে আমরা ইমপ্লিমেন্টটা শুধুমাত্র ত্রিপুরার ক্ষেত্রে করছিলাম। তাই এই কাজে ত্রিপুরা অনেকটি এগিয়ে আছে। আমরা এই কাজটি মূলত যে স্তম্ভের উপর করছি, সেটি হচ্ছে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া, যেটা ভারত সরকারের ভাবনা। ডিজিটাল ইন্ডিয়া ভাবনাকে কাজে লাগিয়ে সেই স্টেটের রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনার বেসিসে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্বের সাহায্য নিয়ে এই কাজটি আমরা করার চেষ্টা করছি। ত্রিপুরা ছোট রাজ্য, কাজ করা অনেকটা
ছোট হলেও তার বিস্তার লাভ করে। ইতিমধ্যেই 3 বছরের মধ্যে আমরা 200 থেকে পেরিয়ে 300 মহিলা এন্টারপ্রেনার আমরা তৈরি করেছি, যারা আমাদের সঙ্গে যুক্ত আছে। সোশ্যাল ইনফ্লুয়েন্সার 500 জনকে আমরা কনভিন্স করে পজিটিভ খবর পরিবেশনের জায়গায় আনতে পেরেছি। এনাদের মাধ্যমে প্রতিটি গ্রামে একজন করে মহিলাকে চুজ করে তাদের ডিজিটাল সিস্টেমে এআই এবং ডিজিটাল ট্রেনিং দিচ্ছি। 3টে টাইমে এই ট্রেনিং দেওয়া হয়। একটি বৈকাল 3টের সময়, 7টার সময় সন্ধে এবং 9টার সময়। প্রত্যেকে আবেদন করব। আপনারা গুগল মিটের লিঙ্কটা নিয়ে গিয়ে প্রচার প্রসার করে দেবেন, যার মাধ্যমে বাড়ির গৃহবধূরা এই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন, তেনারা নলেজ সঞ্চার করতে পারবেন। ত্রিপুরার জন্যে করলেও ডিজিটাল সিস্টেম দূরত্বটাকে 0 করে দেয়, তাই পৃথিবীর যে কোনো প্রান্তের মহিলারাই এই ট্রেনিং নিতে পারবে। এর জন্য তো অসুবিধার কিছু নেই। আমি চাইব আমার এখানে উপস্থিত সব মহিলাই ট্রেনিং নেয়, সঙ্গে সঙ্গে গরিব যারা কিছু করে খেতে চাইছে অথচ বাড়ি থেকে বেরোতে পায় না, তাদের ক্ষেত্রে একটু কনভিন্স করে ট্রেনিংটা না করান। বাড়ি থেকেই রোজগার করবে, সোসাইটির বড় কাজ হয়ে যাবে। আজই পাপুরি 2টি মেয়ে বলছিল যে তাদের সামাজিক অসুবিধার জন্য তারা আর কাজ করবে না। আমি ওদের বললাম, কাজ না করলে খাবি কি করে? স্যার ওইটাই কাজ ছিল। আমি ওদের বললাম, শামিমার সঙ্গে যোগাযোগ কর, তার মাধ্যমে বাড়ি থেকে ট্রেনিং নে এবং গোটা পাপুরে এআই মা হিসেবে তোরা কাজ কর। অর্থনৈতিক অবস্থাটা খারাপ জায়গায় দাঁড়াবে না। তাই বাড়িতে যারা বসে আছে নৈতিক দায়বদ্ধতায় তাদেরকে বুঝিয়ে আমরা এই কাজটি করাতে পারি। এখানকার রাজ্য সরকারকে কনভিন্স করার জন্য আমরা বন্ধুর বন্ধন বলে একটি প্রকল্প নিয়ে এসেছি। এই প্রকল্পর মাধ্যমে সমাজের এলিট সম্প্রদায়ের মানুষকে এবং প্রভাবশালী ব্যক্তিগণদের আমরা মোবিলাইজ করছি, যাতে করে রাজ্য সরকার বা রাজ্য সরকার যারা পরিচালিত করছেন তেনাদের মোবিলাইজ করতে সহায়তা হয়। ইতিমধ্যেই আমরা 2টি প্রোগ্রাম করেছি, একটি সল্টলেকে, দ্বিতীয় প্রোগ্রামটা আমরা দুর্গাপুরে করেছি। নেক্সট প্রোগ্রামটা খুব তাড়াতাড়ির মধ্যে শিলিগুড়িতে করব। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান সাহেবকে আমি চিঠি দিয়েছিলাম, উনি নীতিগতভাবে রাজি হয়েছেন। খুব তাড়াতাড়ি ডেট দিয়ে দিলে ওনার কাছে ডেট নিয়ে উনি উপস্থিত থাকবেন। আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করব শিলিগুড়ি বা কোচবিহারে। এখানে আমরা যে মডেলটা নামাতে চাইছি সেটা হচ্ছে 100 জন বন্ধু আমরা জোগাড় করব, আমাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করবে। বন্ধু শব্দটা এইটা হচ্ছে পেশা এবং নেশাতে এক হলেই এটা টিকে, বাকি টিকে না। বন্ধু জিনিসটা এরকম, দেখবে বাল্যকালে বহু বন্ধু ছিল, আজকে যদি তার সঙ্গে কর্মযোগে তোমার যোগাযোগ না থাকে আস্তে আস্তে সেটা মিলিন হয়ে যাবে। এটাই যুগের নিয়ম। আমরা বন্ধু খুঁজছি, এই কথাটা কেন বলছি? আমাদের কর্মের সঙ্গে যুক্ত হবে, আমাদের আদর্শের সঙ্গে যুক্ত হবে, যেনাদের এটা নেশায় পরিণত হবে। ওয়েস্টবেঙ্গল থেকে 100 জন আমরা এরকম বন্ধু খুঁজছি। আমরা 200 জন মহিলা এন্টারপ্রেনার করতে চাইছি, খুঁজছি কাদের? যাদের আকাঙ্ক্ষা আছে আমি নিজে কিছু করব সৎভাবে, তাদের আমরা খুঁজছি 2000 জন। 5000 জন সোশ্যাল ইনফ্লুয়েন্সার খুঁজছি, যারা মরে গেলেও নেগেটিভ করবে না। প্রথম হচ্ছে আমার দেশের শিল্পোপযোগী পরিবেশ তৈরি করতে হবে, দেশের ভবিষ্যৎ সন্তান
তাকে পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। এই আদর্শের উপর দাঁড়িয়ে যারা পয়সা রোজগার করতে চাইছে সেই রকম 5,000 সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে আমাদের মেম্বার করতে চাইছি। তাহলে স্ট্রেংথটা কত? এই কাজটার কর্মসূচিতে নামার আগে স্ট্রেংথটা আমরা তৈরি করতে চাইছি। 100 জন বন্ধু, 2000 জন মহিলা এন্টারপ্রেনার, 5000 জন হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার। এই স্ট্রেংথকে নিয়ে প্রতিটি গ্রামে অন্তত একটি করে মহিলাকে এআই এবং ডিজিটাল ট্রেনিং ডিজিটালভাবে দিয়ে তাদের তৈরি করে তাদের মাধ্যমে অন্তর্দয় ভাবনাটাকে কার্যকরী করতে চাই। ইতিমধ্যেই ভারত সরকারের ভাবনা সব মানুষকে ডিজিটাল পরিষেবা দেব, ডিজিটাল ইন্ডিয়া ভারত সরকার ঘোষণা করেছে। এআইকে যুক্ত করার বিষয়টা ভারত সরকার কালকে স্বীকৃতি দিয়েছে। দেখলাম যে 1 কোটি মানুষকে আমরা এআই প্রশিক্ষণ দেব। আর কাজটা আমার অনেক সোজা হয়ে গেল। তাহলে 1 কোটি মানুষকে অলরেডি ভারত সরকারের ডিসিশন ডিজিটাল পরিষেবা দেব। এবার আমার মত হচ্ছে এই যে টাইম, তার মধ্যে তাদের আরও ফাস্ট এগিয়ে নেওয়ার জন্য 1 জন করে শিখিয়ে দেবো, 1 জনের হাতে ট্যাব দিয়ে দেবো, 1 জনের হাতে সাইকেল দিয়ে দেবো। যার ডিজিটাল হেল্পে লাগবে সে সেই ব্যক্তিকে তার কাছে আসতে বলবে, নিয়ে হেল্প করে দেবে। আজকে কার্ড করব, অমুক করব, তুসুক করব, পঞ্চায়েত বিভিন্ন বেসরকারি জায়গায় যেতে হচ্ছে, তাকে যেতে হবে না। গ্রামীণ এআই মা তার সেটা ফর্ম ফিল আপ করে দেবে, আর কোথাও যেতে হবে। দিল্লির অফিসটা তার ঘরে চলে আসবে। প্রধানমন্ত্রীর দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর, সব দপ্তর। আর হচ্ছে যে টেলি এবং এআই সিস্টেমে সে সব পরিষেবা পাবে। যেহেতু এটা মেডিকেল কলেজ, এখানে দাঁড়িয়ে রয়েছে এবং মেডিকেল স্ট্রিমের অনেক ছেলেমেয়ে রয়েছে, তাদের উদ্দেশ্যে এই সম্বন্ধে বিস্তারিত একটু বলছি আমি। এআই মা, তার মাধ্যমে সমস্ত গ্রামের ডাটাবেস আমার এআই থাকবে, অর্থাৎ এক দুনিয়া এআই থাকবে। সে যখনই বলবে আমার শরীর খারাপ, তার নাম এআইকে জানালেই এআইয়ের নলেজে চলে এলো তার সুগার প্রেশার থেকে সঙ্গে সঙ্গে কিন্তু যত তার টেস্ট হয়েছে, যত যা আছে সবটাই তার কাছে ডাটাবেস আছে। সঙ্গে সঙ্গে সে কিন্তু ছবিটা ভেসে উঠল এআইয়ের কাছে। সে তখনই সম্ভব এই কারণে আপনার ফোড়া হয়েছে, আপনার এই করা উচিত, ডাক্তারের পরামর্শ নিন বলে এআই ছেড়ে দিল। যখনই এআই ছেড়ে দিল, ও বলল ও এখন পারবে না। এআই মাকে দিয়ে বলল আমি ডাক্তার দেখাবো। এআই মা কি করলো, আমাদের ডিজিটাল হসপিটালে বলল ডাক্তার দেখাবে। ডিজিটাল হসপিটাল মানে একটা অ্যাপস, ওলা উবের যেমন গাড়ি চাইলে বলে এরকম এরকম গাড়ি দেখায়, গোটা পৃথিবীর ডাক্তারখানা দেখাতে লাগলো। ও বললো আমি ডিজিটালি দেখাবো। এখন কে দেবে ওয়ার্ল্ডের মধ্যে ডিজিটালি? এখন কে কে দেখাবে বলে দিলে, আমি কোনো পয়সা না দিয়ে দেখাবো। তাহলে ফ্রিতে কোথায় আছে দেখিয়ে দিলে, ফ্রিতে ওখানে সংযোগ করে নিলে, দেখিয়ে দিলে, প্রেসক্রিপশন হোয়াটসঅ্যাপে আপাতত চলে গেল। পরে এটা হোয়াটসঅ্যাপ নাম থাকবে না, এক দুনিয়া নাম থাকবে। এক দুনিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে চলে গেল, ওইটা প্রিন্ট করে নিল বা ডিজিটালি নিয়ে ওষুধ কিনে খেয়ে নিল। এআই মা কখন খেতে হবে, কটা খেতে হবে, গরম জল দিয়ে খেতে হবে নাকি, তার একটা নির্দিষ্ট ধারণা আছে, এতদিন করছে, সে ওষুধ খেতে দিয়ে দিল। আমি আরও ডাক্তার দেখাতে চাই। এআই তখন আরও স্পেসিফিক করলো, আরও ডাক্তার বললো বিনা পয়সা দিয়ে দেখাতে চাই। বিনা পয়সা দেখালাম, তার কাছে প্রেসক্রিপশন নিলাম, আবার এআই ফেলে দিলাম, আবার দেখালাম, আবার এআই ফেলে দিলাম, আবার দেখালাম, এই 10-12টা ডাক্তার দেখালাম, এআই ফেলে দিলাম। ওইখান থেকে আমি পড়ে নিলাম, আমার রোগটার সম্বন্ধে একদম সঠিক ধারণা চলে এলো। তারপর আমি বললাম কলকাতা থেকে একদম, আপনি তো এতটা দেখলেন, বলুন নিখুঁত ডাক্তার কোনটা ভালো হবে। ও তখন 10-12টা ডাক্তারের নাম ওলার মোবাইলের মতো দেখাতে লাগলো। আমি বললাম এখনই
আমি ফ্রি আছে, কার কাছে দেখানো যাবে? যার দেখানো বুক হলো, আমি যে দেখিয়ে নিলাম। আর এটা ডিটেলসে গেলাম, সবগুলো তো ডিটেলসে যাওয়া সম্ভব না, ডিটেলসে গেলাম, দেখে নিলাম। তার মানে কি, আমার রোগটার সম্বন্ধে আমার টোটাল ধারণা থেকে গেল। আমার কি খেতে বারণ আছে, আমার কোনটা বেশি খেতে হবে, আমার কি করতে হবে। আমি কিন্তু এখান থেকে কলকাতা যেতে যেতে সবটা জানা। এই রোগটার জন্যে আমার কি করা উচিত, এআই আমাকে কিন্তু নলেজ দিয়ে দিচ্ছে। এটাকেই বলছি ডিজিটাল হসপিটাল। এর শুভ সূচনা করব দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন, তাকে সামনে রেখে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল থেকে এই হসপিটালের শুভ সূচনা হবে। ওই দিন আনন্দের সঙ্গে জানাই 1200 এআই মাকে আমরা ট্যাব দেবো, কিছু ক্ষেত্রে সাইকেল দেবো, এআই কিছু টুলস দেবো, যার মাধ্যমে প্রতিটি গ্রামের প্রতিটি মানুষ ডিজিটাল হিসেবে এই 7টি পরিষেবা ঘরে বসে পাবে। অন্তর্দয় ভাবনাটা ত্রিপুরার ক্ষেত্রে প্রথম আমরা ইমপ্লিমেন্ট করব। আনুষ্ঠানিকভাবে এখান থেকে আমরা শুভ সূচনা করব আমাদের এই এআই মা তৈরি করার কর্মসূচিটাকে। এখন আমরা অ্যাওয়ারনেস করছি, আমরা বিভিন্ন জনকে বলছি, তার মধ্য দিয়ে মোটিভেটেড করছি। কারণ আমি বললাম, আমাদের গার্জেন হচ্ছে গভর্নমেন্ট তেনাদের পরিচালনার জন্যে, তেনাদের নলেজ সঞ্চার করার জন্যে আইএস, আইপিএস, বিসিএস বা বিভিন্ন টেকনিক্যাল মানুষকে রিক্রুট করেছেন। তেনাদের কনভিন্স হলে, গভর্নমেন্ট সহমত হলে আমরা আনুষ্ঠানিকভাবে কাজটা তখন সূচনা করব। এটা আমরা ভাবছি, আমাদের ভাবনার কথাটা আমরা বলছি। গভর্নমেন্ট যে ধরনের কথাটা বলবে, তবে এইটুকু বলতে পারবো, এইটুকু মোটামুটি আমার কাছে একটা ক্লিয়ার হয়েছে, নর্থ বেঙ্গলে আমরা ওই দিন থেকে শুভ সূচনা করব যে নর্থ ইস্টের এই ভাবনাটাকে পুরো ইমপ্লিমেন্ট করার জন্য। তাই জন্যে নর্থ বেঙ্গলের অনুষ্ঠানটা করব, তবে 25 তারিখ করতে পারবো না, যেহেতু আমি ত্রিপুরায় থাকবো। 24 কি 26 দীনদয়াল উপাধ্যায় মহাশয়ের জন্মদিনকে সামনে রেখে ওখানে আমরা শুভ সূচনা করব। আর সাউথ বেঙ্গলের ক্ষেত্রে আমরা আরেকটু ওয়েট করব। আমাদের টার্গেট একদম সুন্দরভাবে ট্রেনিং দিয়ে কাজে নামা, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সব মানুষকে এই পরিষেবা দেওয়া। সেটা হচ্ছে 6ই জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জিবাবুর জন্মদিনে আমরা এটা লঞ্চ করব ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। আমার এখানে 10,000 মহিলা আসবে, যাদের আমরা এই কাজের জন্য সার্টিফিকেট প্রদান করব, ট্যাব দেবো, কিছু ক্ষেত্রে সাইকেল দেব, যার মধ্য দিয়ে এনারা প্রতিটি গ্রামে মানুষকে সব ধরনের পরিষেবা দেবে। আমার ছেলে মেয়েরা যারা আছো, আজ আনুষ্ঠানিকভাবে আমি ঘোষণা করছি, তোমরা সোসাইটি ডেভেলপমেন্টের জন্য, নিজেদের ডেভেলপমেন্ট এবং অর্থ ইনকামের জন্য প্রত্যেকজন আত্মীয় বন্ধু বান্ধবের গ্রামগুলোকে বেছে নিয়ে সর্বোচ্চ 20টা গ্রাম, সর্বনিম্ন নিজের গ্রাম, একটা করে গ্রাম, একটা করে এআই মা তৈরির জন্য মোবিলাইজ করে ওই মিটিংয়ে যুক্ত করা। খুব সিম্পল কাজ। ওই মিটিংয়ে তো 7 দিন থাক, তোর ভালো লাগলে তো কাজটা করবে, থাকলে করবে, নাহলে করবে। এই দায়বদ্ধতাটা তুমি সোশ্যাল দায়বদ্ধতায় কিছু কিছু পাবো না পাবো এইটুকু করো, এটা সোশ্যাল দায়বদ্ধতা। এই শোন, আমাদের ওখানে কলেজে এরকম হয়, 7টার সময় একটা মিটিং হয়, এটাই থাকতে পারিস। অনেক নিজেই তোমার বন্ধু বান্ধব আছে, ইনফরমেশনটা পৌঁছে দাও। গুগল মিটে ঢুকতে না পারলে তাকে দেখিয়ে দেওয়া যেইভাবে ঢুকতে হয়। এইটা সোশ্যাল বা দায়বদ্ধতায় আমার মেয়েদের করতে বলছি। আর যারা আমাকে বিশ্বাস করো, মনে হয় এটাতে লাইভ করতে পারি,
তারা মিনিমাম 10টা সর্বোচ্চ 20টা গ্রামকে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে মেনটেন কিছু নয়, এই মিটিংয়ে ছিল কী কী অসুবিধা হচ্ছে সেটা আমাদেরকে জানানো, ট্রেনিংটা করুক। ওর রোজগার করতে 3 মাসের বেশি টাইম লাগবে না। কোথা থেকে রোজগার হবে? আমরা সরকার চালাই নাই, তাই সরকারের কোনো জায়গা থেকে কিছু হবে কিনা জানি না। আমরা অ্যাপ্রোচ করব, সব সরকারি যে পরিষেবাগুলো পায় সেইগুলোর ক্ষেত্রে সোশ্যাল দায়বদ্ধতা, এই মহিলাদের অ্যাকাউন্টে কিছু পয়সা দেওয়া হবে। কিন্তু হবে কি না এটা আমার কাছে নেই, কারণ আমি ওই জায়গায়। কিন্তু বেসরকারি সংস্থা যারা প্রফিট করছে তাদের 10% দিলেই তাদের জায়গায় পরিষেবা নিতে দেবো, নাহলে দেবো না। দাদা আমার হসপিটাল যদি পরিষেবা নেয় 10% দেবে, পৃথিবীর যে কোনো হসপিটাল দিলে সে 10% দেবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে সে 10% দেবে, কোনো জায়গায় কোনো মাল কিনলে 10% দেবে, কোনো পরিষেবা নিলে যে বেসরকারি সংস্থা দিচ্ছিল তার প্রফিট আছে বলে 10% দেবে। এই টাকাটা প্রচুর একটা গ্রামের ক্ষেত্রে। এইটাকে আবার 3টে ভাগে ভাগ করেছে। সেন্ট্রালি যিনি মনিটরিং করবেন তিনি 1% পাবেন, যিনি ওই আমার মেয়েদের যেটা বলছিলাম তারা যেটা করবে তারা 2% পাবে, 7% পাবে ওই মহিলাটা। আমি গুড়িয়ে দিতে চাইছি মল সিস্টেম, আমার ছেলেমেয়েরা ডেলিভারি বয় হবে, এটা আমি মানতে পারি না। আমি বেরিয়ে যাই, দরজায় দেখি না, আমার মাথা গরম হয়ে যায়। এইটাই আমরা এআই বন্ধ করে নেব, নিয়ে কোম্পানি নিজের জায়গায় টাউনগুলোতে মাল রেখে দেবে, তার সিস্টেমে 10% ওই ছেলেকে দেবে। তাহলে গ্রাম থেকে নিজে এলো, যা লাগবে মালটাকে বয়ে নিয়ে গেল, সকালবেলায় কাজে এলো, সন্ধ্যেবেলায় বয়ে নিয়ে গেল, দিয়ে দিল। বাড়ি থেকে তার স্ত্রী কি মেয়ে কি বউ সেগুলো দিয়ে দিল, 10% পয়সা পেল। তাহলে মালটা ডেলিভারি বাড়ে। কোম্পানির ক্ষেত্রে কি হয়, মিনিমাম 60% প্রচার প্রসার সাপ্লাই ডেলিভারি ডিস্ট্রিবিউটিভ নিয়ে খরচ হয়। 20%-এর মধ্যে কোম্পানি একদম অন্তর্দয় সিস্টেমে যার নিড তার বাড়িতে পৌঁছে দেবে। আর এই 20% টাকাটাও আমার বেকার ছেলে মেয়েদের হাতে যাবে। এটাকেই সোশ্যাল ডেভেলপমেন্ট বলে, এটাকেই মানবতাবাদ বলে। এটাই একান্ত মানবতাবাদ, এটাই হচ্ছে অন্তর্দয়। একটা প্রশ্ন চলে আসবে, আমরা নেগেটিভ বলতে করতে খুব ভালোবাসি, এতদিন আপনি বলেননি কেন? খুব সত্যি কথা, আমাদের রোল কি? গভর্নমেন্ট যে কাজটা করছে আমাদের যেটা অংশগ্রহণের দরকার আছে সেইটুকু অংশগ্রহণ করি। আমি এখানে 2010 থেকে আছি, তো গভর্নমেন্টের সঙ্গে কতটা থেকেছি, আমাদের যতটুকু লাগবে বাইরে আমি বেরোই না। থাকবে একটা গভর্নমেন্ট যে চালাচ্ছে সে সবটা চালাবে, তার দায়িত্ব, সে আমার গার্জেন, কিন্তু আমার যতটুকু লাগবে তার বাইরে আমি বেরোই না। এটা নীতি। কারণ হচ্ছে কি, সোশ্যাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট করবে, তার সঙ্গে সঙ্গে স্বাধীনতার পর একটা গভর্নমেন্ট ছিল, যে গভর্নমেন্টের নীতি ছিল পুঁজিপতিরা পুঁজি বাড়াবে, রাষ্ট্রের ডেভেলপমেন্ট হবে। তেনাদের ভাবনা চিন্তা কি ছিল? তেনাদের ভাবনা চিন্তা ছিল যত পুঁজিপতি বাড়বে তত কর্মসংস্থান বাড়বে, দেশ সমৃদ্ধ হবে এবং মানুষ ভালো থাকবে। এখান থেকেই টাটা, বিড়লা, গোয়েঙ্কার জন্ম হয়েছে স্বাধীনতার পর। তারপর এখানে একটা গভর্নমেন্ট এলো যারা লেনিন এবং কার্ল মার্ক্সকে সামনে রাখলো, নিয়ে সব মানুষ সমান, সাম্যবাদের উপর বেশ করে তারা প্রশাসন চালাতে লাগলো। আইডিওলজি বলছি, কি চলেছে না চলেছে সেটা মানুষ জানবে, এটা সমালোচনা করার রাইট আমার নেই। এই আইডিওলজির উপর একটা গভর্নমেন্ট চলছিল। তারপর একটা গভর্নমেন্ট এলো পুঁজিপতিবাদকে এবং সাম্যবাদকে নিজের মনোমতো করে যুক্ত করে দিয়ে
আমার রাজ্যে বা দেশের মহাপুরুষদের সামনে রেখে যেটা যেটা যখন যেটা লাগবে তার নাম বলে একটা গভর্নমেন্ট পরিচালিত হচ্ছিল, পড়তে হয়েছিল। 14 বছর গভর্নমেন্ট পরিচালনা, যেহেতু কোনো বাদ তিনিও বলেন নাই, আমিও শুনি নাই, তাই জন্য এই বাদটাকে মমতাবাদ বলছি। তাহলে 14 বছর একটা মমতাবাদের একটা গভর্নমেন্ট চলল। একটা গভর্নমেন্ট এসছে যেটা 3 বছর থেকে আমি সেন্ট্রালে এটাকে দেখছি খুব ডিপভাবে, আর ত্রিপুরায় গেলে আরও কাছ থেকে দেখলাম যাদের আইডিওলজি হচ্ছে শ্যামাপ্রসাদ ওই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাশয়ের অন্তর্দয় একান্ত মানববাদ, এই বাদরার উপরে এই গভর্নমেন্ট আইডিওলজি নিয়ে তারা পথ চলা শুরু করেছে। এই দুটো বাদ আমার এনজিওর সঙ্গে মিল খায়। অলরেডি এর উপর স্ট্রাকচার আমরা গড়ে রেখে দিয়েছি। এক দুনিয়া আমার 5টা পোর্টাল গড়া, ইতিবাচক বার্তা গড়া, টোটালটা গঠন ছিল। ওখানে ইমপ্লিমেন্ট করছিলাম, ঢাক ঢোল পিটুই নেই। এখন পিটাতে কোনো অসুবিধা নেই লোক পেতে বা বোঝাতে, সেই জন্য ঢাক ঢোল পিটিয়ে করছি। আমাদের বক্তব্য খুব স্পেসিফিক এবং ক্লিয়ার। মানুষ কি করে ভালো থাকবে তার উপরে আমরা কাজ করব। এবং সেই উপরে কাজ করতে হলে রাষ্ট্র কি বলছে, রাজ্য কি বলছে, সেই অনুসারে আমাকে কাজ করতে হবে। যেটা দেখা যাবে রাষ্ট্র বা রাজ্য সেটা চাইছে না, সেটা আমাকে স্টপ করতে হবে। তারপরে নীতির দিক থেকে আমি ঠিক নাই, আর যেটা চাইছে সেটা করা যাবে। এবারে রাজ্য চাইছে সব কাজ আপনি করবেন না, আমি না বুঝতে পারলে করবো কি করে? আমার মোটর সঙ্গে সেটা মিল খাবে, আমি বুঝতে পারবো তবে তো করবো। না বুঝতে পারলে আমি চুপ করে থাকবো। আমি যদি বুঝতে না পারি আমি চুপ করে থাকবো। কিন্তু আমার ছেলেমেয়েরা বা আমাদের কোনো মন্তব্য করার রাইট নেই। আমরা কোনো মন্তব্য করব না। আমরা যারা যুক্ত আছি সক্রিয় সদস্য, এই আমরা ধরো 5,000, 2,000, 7,000 আর 100, এটা তো আমাদের কর্মী, সক্রিয় কর্মী। তার সঙ্গে যুক্ত হবে এআই মা প্রতিটি গ্রামে। এই স্ট্রাকচারটা কোনোদিন নেগেটিভ কথা বলতে পারবে না, এটা আমাদের মোটর মধ্যে নাই। আমরা যেটা বুঝতে পারবো সেটা বুঝবো, আর যেটা বুঝতে পারবো না চুপ করে থাকবো, চলে আসবো। আছে ভারতের সিস্টেম অনুসারে আছে 3য় স্তম্ভ, এই 4র্থ স্তম্ভ সংবাদ মাধ্যম আছে, আরও বিভিন্ন এজেন্সি আছে গভর্নমেন্ট তৈরি করেছে, বুদ্ধিজীবীরা আছে। তারা সোসাইটি কী করে ভালো থাকবে, ভালো মন্দ মন্তব্যের মধ্যে যাবে। আমরা কিন্তু কোনো মন্তব্যে যাব না। যদি কোনো জায়গাটা ভালো লাগে থাকবো, ভালো না লাগলে আমরা চুপ করে শুনবো, ঘর চলে আসবো, অংশগ্রহণ করবো। এটাই হচ্ছে আমাদের বেসিক মোটিভ। আজকের যে প্রসঙ্গটা সেটা হচ্ছে এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম। ইতিবাচক বার্তা ফাউন্ডেশন হচ্ছে মাদার অর্গানাইজেশন। এর প্ল্যাটফর্ম হচ্ছে এক দুনিয়া প্ল্যাটফর্ম, হচ্ছে ব্র্যান্ড হচ্ছে পজিটিভ, ব্র্যান্ড হচ্ছে পজিটিভ। আর এক দুনিয়া একটি ডিজিটাল মিশন তৈরি করেছে, যে মিশনটার নাম হচ্ছে অন্তর্দয় ডিজিটাল মিশন। মিশনটার নাম অন্তর্দয় ডিজিটাল মিশন। আর এই 7টা পরিষেবার নাম হচ্ছে এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম, এক দুনিয়া ডিজিটাল এডুকেশন, এক দুনিয়া ডিজিটাল হসপিটাল। এইভাবে ভাগ হবে। এগুলো সব এক দুনিয়া। এগুলো নলে পরে অসুবিধা হবে।
মানে 2 রকম 3 রকম কথা হয়ে যায়। আমাদের ভাবনা কি? ডিজিটাল হসপিটাল বলতে এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম, এটা আমাদের কি ভাবনা? এটা ভাবনা হচ্ছে যার যতটুকু বাড়ি আছে, যে যতটুকু রান্না করতে পারে, যে যতটুকু জিনিসপত্র ছোটোখাটো এইসব লেভেলে বিক্রি করতে পারে, এই অ্যাপসের বা এর মধ্যে যুক্ত হবে তার ব্যবসায়িক সেন্সে। ধরো আমার 3টে রুম আছে, আমি একটা রুমে থাকি, আমার 2টো রুম নিয়ে আমি ওখানে যুক্ত হবো। মানে কি, ডিজিটালি যুক্ত হবো। আমার এই আছে বলে দেবো, এই ভাড়া লাগবে বলে দেবো, আমার ঘরে 3 জন থাকি, এই থাকি, এই বয়সে ছেলে মেয়ে থাকি, সব বলে দেবো, ওখানে যুক্ত থাকবো। এবার কোনো একটা লোক যখন বলবে যে আমি বোলপুরে যাব, 2 দিন থাকবো, আমি নিরামিষ খেতে চাইছি, আমি 100 টাকার মধ্যে খেতে চাইছি, 100 টাকার মধ্যে থাকতে চাইছি, ওলা উবেরের মতো এরকম দেখাতে লাগবে বাড়িগুলো, সেখানে সিলেক্ট করে নিয়ে থাকবে। এইটা কি ডিজিটাল ট্যুরিজম বলছি। এটাও সেই অন্তর্দয় ভাবনা থেকেই আসা। আমি গরিব লোক, আমি 1 মাস এসে থাকবো, আমি বললাম আমি একটু বাড়িতে কাজ করে দেবো, 1 ঘন্টা টিউশনটা পড়িয়ে দেবো, আমাকে ফ্রিতে রাখলে, ফ্রিতে খেতে দিলে, আমার এই যোগ্যতা। যারা এটা চাইছে তাদের ঘরগুলো দেখাবে। আমি ঝিয়ের পাঁচটা করে দেবো, আমি থাকতে চাইছি। যারা চাইছে আমি রান্নার কাজটা করে দেবো, আমি থাকতে চাইছি, দেখাতে লাগবে। তাহলে এই সেক্টরে যতজন কাজের লোকের দরকার আছে, যার কাজের লোক দরকার আছে, যে যেখানে থাকতে চাইছে, এই যে ছেলে মেয়েরা হোস্টেলে থাকতে বাধ্যই হচ্ছে বা কার বাড়িতে থাকতে, এটা তো নয়, তখন সে বলে দেবে প্রতিদিন রাত 10টার সময় একটু চেক করে নেবে, বেটার অপরচুনিটি এলে চলে যাব। যখনই কেউ পুট করে দেবে, সঙ্গে সঙ্গে এই যে চাইছিল তার কাছে নোটিফিকেশন দিয়ে দেবে। এটা কি বলছি? এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম। আমার মতে মিনিমাম 10 বছর লজিস্টিক্সকে কোনো পরিকাঠামো করার দরকার নাই। আমাদের যতগুলো ফ্ল্যাট পড়ে থাকে, যতগুলো নিজেদের বাড়ি পড়ে থাকে, সেইগুলো যদি আমরা ইউজ করতে পারি, পৃথিবীর মধ্যে যে কোনো লোক খুঁজছে সেই বাড়িটা মোবাইল থেকে দেখতে পাওয়া যাবে, তাহলে কত বাড়ি খালি থেকে পড়ে গেল। তাহলে তো প্রচুর বাড়ি খালি পাওয়া গেল। তাছাড়াও আমার হয়তো 2টো ফ্ল্যাট পড়ে আছে, অনেকে জানেন, যারা জানেন না বা যাদের নলেজে নেই একটু, আমি 2টো বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আমার এই প্ল্যাটফর্মেই বলে দিলাম যে টেন্ডার ডাকার মতো এটা পরিষ্কার করে দিতে হবে। সপ্তাহে 1 দিন হতে পারে, দিনই হতে পারে, একটা টাইম, সেটা নোটিফিকেশন চলে আসবে, সেই দিন কত করে নেবে। এরপরে যে বাড়ি চাইছে, বাড়িটা কত ভাড়া সব বলে দিলাম, গুছানো ছবি টবি দিয়ে দিলাম, সব নিয়ে তালা দিয়ে দিলাম, তালা বলতে পাসওয়ার্ড তালা। এরপরে যখনই বললাম আমি ধরো 1000 টাকা করে ভাড়া নেব, 1000 টাকা করে ভাড়া বললাম, যখনই পে করে দিল ওর কাছে পাসওয়ার্ড চলে গেল, পাসওয়ার্ড চলে গেল, মেরে দিলে ঘরে ঢুকে পড়লো, রান্না বান্না করলো, খেলো থাকলো 2 দিন 1 দিন। যদি সুইপিংয়ে চার্জ কাটা থাকে তাহলে সুইপিং একটা নির্দিষ্ট টাইম এলো, সে সব পরিষ্কার করে দিয়ে গেল। চার্জ না কাটা তাহলে করলো না। যেদিন গেল পাসওয়ার্ড ওর কাছ থেকে চলে গেল, সুইপিংয়ের কাছে পাসওয়ার্ড চলে গেল, যখনই চলে গেল সে পরিষ্কার করে দিয়ে গেল, হয়তো 200 টাকা তার সিস্টেম আছে কোনো এজেন্সির কাছে, বুঝলে, আবার ঘরটা চাবি লাগানো থাকলো, আবার চলে গেল। কোনো ম্যান পাওয়ার লাগবে না, অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অ্যাকাউন্ট থেকে টাকা বেরোবে, এআই টোটাল সিস্টেমটা। কোনো এটা নিয়ে কোনো হেডেক নাই, কোনো ম্যান পাওয়ার দরকার নেই, এটা মিশন কন্ট্রোল করবে। তো সব বাড়ি সবাই করবে। আমার ফ্ল্যাট পড়ে আছে,
একটু সাজিয়ে দিই। এটা কি এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম বলছে। একটা করে আপনি খবর দিচ্ছেন, প্রত্যেকজন কি খবর আপনি দেবেন? নিঃসন্দেহে এই পরিষেবাটা ভালো, এটা ভালো নয়, এটা অমুক তুসুক। আপনি যেটা বলছেন সেটাই আমার এআই কেস করছে, তার জ্ঞান বাড়াচ্ছে। 7টা পরিষেবা নিয়ে তার জ্ঞানটা বাড়ছে। আপনি কোনো কিছু ভালো পান নাই, সেটা বলছেন, জ্ঞান বাড়ছে। সে তাকে অ্যালার্ট করবে, আপনার এই পরিষেবা ভালো নয়, আপনি ঠিক করুন, নইলে আমি এই প্ল্যাটফর্ম থেকে আউট করে দেবো। এআই নির্ধারণ করে বলে দেবো, ওই জন্য কাউকে কিছু লাগবে না, সেও সোজা হয়ে যাবে। আর এখান থেকে এআই জ্ঞানটা সঞ্চয় করবে। আমার ভিশন কি? ওই এআই আর একজন, আর পৃথিবীতে কাউকে লাগবে না, মানুষ হবে। প্রথম দিকে এআই মা তাকে হেল্প করবে। ধরো আমার ছেলে পড়বে, এআই তখন ওর বয়স, ওর কি পড়া উচিত, পরপর সাইটগুলো চলে আসবে যারা পড়ায় আছে। কোনোটা ফ্রি পড়া যায়, কোনটা পয়সা দিয়ে পড়া যায়। এআইকে জিজ্ঞেস করলে কোনটা ভালো হবে, এআই যেটা বললো করলো, যদি না হয় মা বললো সেটা বললো। ফ্রি হলে ফ্রি পড়তে লাগলো, টাকা দিয়ে হলে সেই ব্যালেন্সটুকু দিয়ে দিলে সে পড়তে লাগলো। তার টিউশনি ওখান থেকে পড়াচ্ছে। তার নলেজের অনুসারে এআইকে জিজ্ঞেস করলো ও কোন জায়গায় মার্কস কম পেতে পারে, ওর জ্ঞান কম আছে। মা জিজ্ঞেস করলো বা ওই জিজ্ঞেস করলো, এআই বলে দিল এইটার উপর পড়াটা জোর দাও। প্রতিনিয়ত ওর কি ডেফিসিয়েন্সি আছে পার ডে এডুকেশনে, এআই বলে দেবে। খাওয়ার ক্ষেত্রে বা হেলথের ক্ষেত্রে একসাথেই জুড়ে দিয়েছি। আমি ভাত খাবো, ভাত বাড়া হলো, এআই পরিমাপ দেখে নিল, বলে অর্ধেকটা খাও। তুমি বললো না আমি গোটাটা খাবো, তাহলে বলে 4 কিলোমিটার হাঁটবে, মেদটা ঝরাতে হবে, ক্যালোরি ঝরাও। এআই বলে দেবে যে আমি আজ কি খাবো, এআই শরীর থেকে বলে দেবে তুমি এই চাট খাও, তোমার ভিটামিন ডিটা কম আছে, কি অমুক আছে। তো কারো কোনো হেল্প লাগবে না, আমি বেঁচে থাকবো, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমার কাছে চলে আসবে যে আমি কি খাবো। এই এআইটাকে আমি তৈরি করতে চাইছি, নাম দিচ্ছি এক দুনিয়া। এইটা চলে গেলে পৃথিবীটা বদলে যাবে। কাউকে কারো কোনো সাজেশন নিতে হবে না, নিজের ব্রেনকে কালচার করার দরকার নেই। এআই তো ব্রেনের উপর বেস করে এসেছে, তোমার ব্রেনকে এসব ভাবার দরকার নেই। যেটা অনেক ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়, আমি ইঞ্জিনিয়ারিং করছি, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ব্রেনটা দিয়ে দিচ্ছি, কী খাচ্ছি খুঁজ নেই, সে আড়ে দিলে তাই খেয়ে নিলাম, মনে করতে আমার শরীর কত, তখন কী বলে আমি খাবো, এআইকে বলে দিলি, ও বলবে এর বাইরে আপনি বেরোন না। ওর হেলথ রাখার দায়িত্ব এআইয়ের। এই খান, এটা খেয়ে না, ওকে ভাবতে হবে না যে আমাকে এই খেতে হবে। সব ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তোদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তোদের কি কাজ, এবার ডিউটিতে আসি। প্রথম হচ্ছে আজকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে 5টা এআইটাকে ভালো করার জন্যে 5টা পজিটিভ খবর তোর ফেসবুকে যেগুলো আছে সেগুলো এখানে লোড করে দিবি। তোর আছে বিভিন্নভাবে লোড করে দিবি। প্রতিদিন 2-4টা ফটো লোড করতে চাইবি। দ্বিতীয় কাজ হচ্ছে গ্রামের নিডি মেয়েদেরকে 4-5টাকে বলে দিবি তোরা 7টার সময় মিটিংয়ে যুক্ত হ। ওরা যখন ইন্টারেস্টেড হয়ে যাবে ওদেরই বলবি, বাকি তোর মামার বাড়ি পিসির বাড়ি করে একটা করে গ্রাম থেকে ওই মিটিংয়ে একজন করে যুক্ত হতে বল, বা 2জন করে, 20টা মেয়ে তুই যুক্ত করে নিলে। এর জন্য ক মিনিট টাইম লাগবে তোর বল। আর মাসে একবার করে গুগল মিট বা ইয়ের সঙ্গে আড্ডা মেরে নিলি, কার কি অসুবিধা আছে নিয়ে জানিয়ে দিলি। খুব বড় কাজ দিলাম, সমাজটা পরিবর্তন হয়ে যাবে এটার উপরেই। কোনো কাজটা তোকে করতে হলো,
এইটুকু ডিউটি তোদের দিলাম, সমাজটার পরিবর্তন হয়ে যাবে, বাকিটা আমি করে নেব। এই হেল্পটা তোদের কাছে লাগবে। পারবি তো? এরপর আমি একটু রোজগার করতে চাইছি, চলে আসবি 2% জন্য চলে আসবি, তখন পরিশ্রম করবি, কার কি মাল পেলো, কেন পায় নাই, কি অসুবিধা, জিনিসগুলো দেখতে। সোশ্যাল দায়বদ্ধতা এতটা করবি, এটা পারবি তো নাকি? এইটুকু করতে পারবি তো? তোর পাশের বাড়ি বহু মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, সে অসুবিধায় আছে। আমরা তাদের কি করব, যারা নিডি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কম্পিটিশনের ব্যবস্থা করে দেবো। কোনোটা 500 টাকা, কোনোটা 100 টাকা, কোনোটা 1000 টাকা, 2000 টাকা, 15,000 টাকা কম্পিটিশন করব, যে তার মধ্যে দিয়ে তাকে শেখাবো, কিছুটা পয়সা পাই দেবো। আমি চেষ্টা করছি যতগুলো মেলা হয়, খেলা হয়, যে অথরিটি থেকে হয়, সেই অথরিটির সঙ্গে কথা বলে আমরা একটা প্লেস পাওয়ার চেষ্টা করছি। ওই প্লেসটা পেলে আমরা কি করব, যারা দোকান করতে আসে, শান্তিনিকেতনে মেলা ধর করতে আসবে, তাদেরকে ফোন লাগাবো, 10 দিন আগে থেকে আপনি প্রচার করতে চান, এই দেখুন এই ভিডিও করে দিচ্ছি, আপনার দোকান এইখানে বসবে, এই মাল পাওয়া যাবে। কেউ চাই, আপনি এক কাজ করবেন, 500 জন প্রচার করবে, তাদের 500 টাকা করে দিন। কেনা দেবে, দোকান এলেই মাল বেচতে পারবো, ইউটিউবে দেবে, করবে তো, একটা রোজগার হলো। কেউ ফ্লেক্সের দোকান করে, ফ্লেক্সটা বানিয়ে দাও, করে দিলাম, ফ্লেক্সটা বানিয়ে দিল, তারা একটা নির্দিষ্ট জায়গায় বসে থেকে একটা রোজগার হয়ে গেল। কেউ বাঁশ সাপ্লাই করে, সে বাঁশটা সাপ্লাই করবে গুছিয়ে, একটা প্ল্যাটফর্ম। এইসব জায়গা থেকে কোনো পয়সা আমরা নেবো না, আমাদের পয়সার দরকার নেই, কিন্তু মেলাটা অনেক সুশৃঙ্খল হবে, মেলাটা অনেক সুশৃঙ্খল হবে, এবং মানুষের যেমন সম্মান। এবং বললো, দাদা আমাদের সেলসের দুটো ছেলে বা মেয়ে নেই, আমার দিয়ে দেবো, আমরা অনলাইন ওর সঙ্গে 2 দিন মিটিং করিয়ে দিলাম, ট্রেনিং করিয়ে দিলাম। ও বললো আমার 2000 টাকা করে লাগবে, কি 1000 টাকা লাগবে পার ডে। তাহলে ও একটা জিটা নিয়ে চলে এলো, বা কিছুই নিয়ে এলো না, ও সুন্দর করে ওর কোম্পানি প্রচার করে চলে গেল। আছে অনেক বিষয় আছে, আমি এত ডিটেলসে যেতে চাইছি না। প্রথম এই হেল্পটা তোরা কর, বুঝতে পেরেছিস? যারা আসে নাই বন্ধুদের বলবি, তো বলা হয়নি ঠিক করে, যে স্যার এটা বলছিল, আমি নিজেই টাইম পাবো এটা বুঝতে পারিনি, তাই জন্য আমি খুব সেভাবে বলিনি।